প্রিয় শিক্ষার্থীরা, প্রকাশিত হয়েছে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস। তো এখানে সিলেবাসটি 50% কমানো হয়েছে। তো এখন আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। তো চলো দেখা যাক পৌরনীতি ও সুশাসনের সংক্ষিপ্ত সিলেবাসসমূহ। তো এখানে দেখো, পৌরনীতিতে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি। তো এই প্রথম অধ্যায় থেকে কি পড়তে হবে তা হলো বিষয়বস্তু। দেখো তৃতীয় কলামে দেওয়া আছে বিষয়বস্তু পৌরনীতি। তো পৌরনীতি এখানে যে হেডলাইনটি দেওয়া আছে এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে ধারণা ও পরিধি, অর্থাৎ পৌরনীতির ধারণা ও পরিধি। তারপর তোমাদের পড়তে হবে সুশাসন। এই সুশাসনের মধ্যে পড়তে হবে সুশাসনের ধারণা এবং সুশাসনের বৈশিষ্ট্য। তারপর দেয়া আছে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। তো তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় বাদ দেয়া হয়েছে। তো তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে মূল্যবোধ। তো মূল্যবোধ ধারণা ও শ্রেণীবিভাগ, অর্থাৎ মূল্যবোধের ধারণা ও শ্রেণীবিভাগ পড়তে হবে। তারপর মূল্যবোধ ও সুশাসন। তারপর আছে আইন। এখানে আইন থেকে পড়তে হবে আইনের ধারণা ও আইনের শ্রেণীবিভাগ। তারপর আছে নৈতিকতা। তো নৈতিকতা থেকে পড়তে হবে নৈতিকতার ধারণা, নৈতিকতার আইন ও নৈতিকতা। তারপর আছে স্বাধীনতা ও সাম্য। স্বাধীনতা ও সাম্য থেকে পড়তে হবে ধারণা, শ্রেণীবিভাগ, পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতায় সাম্যর গুরুত্ব। এখানে 4টি দেয়া আছে, 4টি পড়তে হবে। তো অতিরিক্ত যেগুলো দেয়া থাকবে সেগুলো পড়তে হবে না। তারপর আছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে যে দুটি বিষয় পড়তে হবে তা হলো ধারণা ও গুরুত্ব। তারপর আছে সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। তারপর হচ্ছে সপ্তম অধ্যায়। দেখো এখানে তৃতীয়র পরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 3টি অধ্যায় বাদ দেয়া হয়েছে। তো এখন সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে সরকার কাঠামো, আইনসভা গঠন, ক্ষমতা, কার্যাবলী। এখন আইনসভা থেকে তোমাদেরকে পড়তে হবে গঠন, ক্ষমতা, কার্যাবলী। তারপর আছে শাসন বিভাগ। শাসন বিভাগ থেকে পড়তে হবে গঠন, ক্ষমতা ও কার্যাবলী। তারপর আছে বিচার বিভাগ। বিচার বিভাগ থেকে পড়তে হবে গঠন, ক্ষমতা ও কার্যাবলী। তারপর আছে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়। তারপর পড়তে হবে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা, আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক। তারপর পড়তে হবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি। এই হচ্ছে সপ্তম অধ্যায়। তো তারপর পড়তে হবে অষ্টম অধ্যায়, দশম অধ্যায়, অর্থাৎ দেখো সপ্তমের পর অষ্টম এবং নবম অধ্যায় বাদ দেয়া হয়েছে। তো দশম অধ্যায় থেকে পড়তে হবে জাতি ও জাতীয়তার। জাতীয়তা থেকে পড়তে হবে ধারণা ও উপাদান। জাতীয়তাতে অনেক কিছু থাকতে পারে, তো এর মধ্যে শুধু তোমাদেরকে পড়তে হবে ধারণা ও উপাদান। তারপর আছে দেখো তোমাদের জাতীয়তা নির্ধারণ নীতি, সাংস্কৃতিক ও ভৌগোলিক। তারপর দেশপ্রেমের ধারণা, জাতীয়তা ও স্বদেশপ্রেম। তো এখানে নিচে দেখো একটি মানবন্টন সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে, তা হলো বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ তোমাদের যে 7টি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হতো ঠিক সেভাবেই করতে হবে। তো এখানে প্রথম পত্রের তোমাদের সিলেবাস অনেক কমিয়ে দিয়েছে, 50% কমিয়ে দিয়েছে। তো তোমরা এখন ভালোভাবে পড়ে, এটি হচ্ছে তোমাদের প্রথম পত্র, এরপরে দ্বিতীয় পত্র। তো চলো দ্বিতীয় পত্রটা আমরা দেখি। তো দেখো পৌরনীতি দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, বিষয় কোড 270। তো এখানে দেখো দেয়া আছে প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, 20 পিরিয়ড। তারপর দেখো এখানে কি বিষয় পড়তে হবে তোমাদের, দেখো তৃতীয় কলামে দেয়া আছে বিষয়বস্তু 5 ও 5-এর শিরোনাম। তো 5 ও 5-এর শিরোনাম থেকে পড়তে হবে ভারত শাসন আইন 1935। তো এটি হচ্ছে মূল হেডলাইন।
তো এটার সাব হেডলাইন হচ্ছে প্রেক্ষাপট বৈশিষ্ট্য, অর্থাৎ ভারত শাসন আইন 1935 থেকে তোমরা পড়বা হচ্ছে প্রেক্ষাপট বৈশিষ্ট্য। তারপর তোমাদের পড়তে হবে প্রাদেশিক শাসনের কার্যকারিতা, গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী। তারপর আছে প্রাদেশিক নির্বাচন 1937 ও 1946। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে প্রেক্ষাপট, ফলাফল, গুরুত্ব। তো ঠিক আছে, আবার বলছি, প্রাদেশিক নির্বাচন 1937 ও 1946 এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে প্রেক্ষাপট, ফলাফল ও গুরুত্ব। তারপর পড়তে হবে জিন্নার দ্বিজাতি তত্ত্ব। তারপর পড়তে হবে লাহোর প্রস্তাব 1940। তো লাহোর প্রস্তাব 1940 হচ্ছে মূল হেডলাইন, এটার সাব হেডলাইন হচ্ছে প্রেক্ষাপট, প্রস্তাব, বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো পড়তে হবে। তো মন্ত্রী পরিকল্পনা 1946, এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে বৈশিষ্ট্য, ব্যর্থতার কারণ। তারপর পড়তে হবে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠায় উদ্যোগ 1947। তারপর আছে ভারত স্বাধীনতা আইন 1947, প্রেক্ষাপট। তো এখানে প্রেক্ষাপট পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে এবং গুরুত্ব পড়তে হবে। তারপর আছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো পড়তে হবে তাহলে দেখো, তৃতীয় কলামে দেয়া আছে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, পাকিস্তান রাষ্ট্রের বাঙালির অবস্থা, পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব, বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব। তারপর আছে ভাষা আন্দোলন 1948 থেকে 1952। অর্থাৎ দেখো এখানে ভাষা আন্দোলন 1948 থেকে 1952, এটা হচ্ছে মূল হেডলাইন। তো এই মূল হেডলাইনের মধ্যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে তোমাদের পড়তে হবে প্রেক্ষাপট, আন্দোলনের বিভিন্ন পর্যায়, বাঙালি জাতীয়তাবাদ বিকাশের গুরুত্ব। তারপর আছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এরপর দেখো আছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। তারপর আছে 1956 সালের সংবিধান। তারপর আছে 1958 এর সামরিক শাসন। তো 1958 এর সামরিক শাসন, এটি হচ্ছে মূল হেডলাইন, এটার সাব হেডলাইন হচ্ছে কারণ, ফলাফল। অর্থাৎ 1958 সালের সামরিক শাসন এর কারণ এবং ফলাফল পড়তে হবে। তারপর আছে 1946 সালের 6 দফা আন্দোলন, ছাত্র সমাজের 11 দফা, ঐতিহাসিক আগরতলা মামলা, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন 2 থেকে 25 মার্চ 1971। তারপর পড়তে হবে নিচে দেখো তৃতীয় কলামে বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 26 মার্চ থেকে 16 ডিসেম্বর। তারপর আছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে তৃতীয় কলামে দেয়া আছে দেখো, নবাব শের সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর আছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস। তারপর আছে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। তারপর পড়তে হবে রাষ্ট্রীয় মূলনীতি, মৌলিক অধিকার। তারপর আছে বিশেষ চাহিদা জনগোষ্ঠী, প্রতিবন্ধী সমস্যা সমাধানের উপায়। তারপর আছে দুর্নীতি। তো দুর্নীতি দেখো আছে দশম অধ্যায়, চতুর্থের পর দশম অধ্যায়, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। দেখো চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়ের পর আছে চতুর্থ অধ্যায়, তারপর হচ্ছে দশম অধ্যায়। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। তো দশম অধ্যায় থেকে পড়তে হবে তৃতীয় কলমে বিশেষ চাহিদার জনগোষ্ঠী, প্রতিবন্ধী সমস্যা সমাধানের উপায়। তারপর হচ্ছে দুর্নীতি, ধারণা ও কারণ, অর্থাৎ দুর্নীতির ধারণা ও কারণ পড়তে হবে। তারপর আছে দেখো নিচে তৃতীয় কলামে প্রতিকার, দুর্নীতির প্রতিকার। তারপর হচ্ছে খাদ্য ভেজাল। তো খাদ্য ভেজালের ধারণা, খাদ্য ভেজালের কারণ, খাদ্য ভেজালের প্রতিকার পড়তে হবে। তারপর হচ্ছে ইফটিজিংয়ের ধারণা, ইফটিজিংয়ের কারণ, ইফটিজিংয়ের প্রতিকার পড়তে হবে। তারপর হচ্ছে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা, এর ধারণা, কারণ, প্রভাব, নাগরিকদের করণীয়। তারপর আছে এইডসের ধারণা,
লক্ষণ প্রভাব, তারপর হচ্ছে নাগরিকদের করণীয়। তো এখানে তোমাদের পরীক্ষার মানবন্টনটি পূর্বের মতোই হবে। গত বছর যাদের এইচএসসি পরীক্ষা হয়েছিল তাদের যে মানবন্টন ছিল তোমাদেরও সেই একই মানবন্টন হবে। তো এই ছিল তোমাদের পৌরনীতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।